আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন লন্ডন থেকে। স্বাগত জানাচ্ছি কাজী হেমায়েতুদ্দিন মিশন। সাম্প্রতিক বাংলাদেশে ঘটে যাওয়া নানা বিষয় নিয়ে আমাদের সঙ্গে আছেন। বিমান বাহিনীর ভেতরে জঙ্গি নেটওয়ার্ক, প্রাক্তন সেনা সদস্যদের সঙ্গে গোপন জঙ্গি যোগাযোগ। শুনতে ভয়াবহ হলেও এটি কি এখন আমাদের নিয়তি হয়ে দাঁড়িয়েছে? কথাগুলো কেন বললাম? নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সদস্যরা দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলা করতে পারে এমন আশঙ্কায় দেশ জুড়ে সতর্কতামূলক নির্দেশনা জারি করেছে পুলিশ সদর দপ্তর। ইতিমধ্যেই এ খবর জেনেছেন সবাই। আমরা এই সংক্রান্ত একটি কন্টেন্ট করেছিলাম সম্ভবত 2 দিন আগে। ওই স্টোরিতে পরিস্থিতি সম্পর্কে যতটা বলেছিলাম, এখন দেখছি পরিস্থিতি তার চেয়েও ভয়াবহ। আসলে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে কিনা সেটাও নিশ্চিত করে বলা যাচ্ছে না। অন্তর্বর্তী সরকারের সময় তৎকালীন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী দাবি করেছিলেন দেশে কোনো জঙ্গি নেই। আওয়ামী লীগ আমলে জঙ্গি নাটক করা হতো বলে ব্যঙ্গ তাচ্ছিল্য করেছিলেন তিনি। তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং পুলিশের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও দাবি করেছিলেন দেশে জঙ্গি নেই। কিন্তু মাত্র কয়েকদিনের মাথায় এমন কি হলো? কেন এমন ভয়াবহ সংবাদ শুনতে হচ্ছে? শুধু তাই নয়, এবার জঙ্গির সঙ্গে যোগ সাজসের অভিযোগের আঙুল উঠছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্র প্রহরী বাহিনীর দিকেই। আসসালামু আলাইকুম, স্বাগত লিডস নিউজে। সম্মানিত দর্শক, গত 23 এপ্রিল জারি করা জরুরি ও গোপনীয় এক চিঠিতে দেশ জুড়ে নজরদারি বাড়ানো এবং নিরাপত্তার জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সন্দেহভাজনদের দ্রুত আইনের আওতায় আনা এবং কেপিআই ভুক্ত কি ইনস্টলেশন পয়েন্ট ভুক্ত স্থাপনাগুলোতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির অনুরোধ জানানো হয়েছে। ঢাকার পুলিশ সদর দপ্তরের ডিআইজি গোপনীয় এই নির্দেশনা জারি করেছেন। পুলিশের 3 জন ঊর্ধ্বতন কর্মকর্তা এই চিঠির সত্যতা দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন। চিঠিতে বলা হয়েছে, সম্প্রতি গ্রেপ্তার হওয়া নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠনের সদস্য ইশতিয়াক আহমেদের সঙ্গে সেনাবাহিনীর চাকরিচ্যুত 2 সদস্যের নিয়মিত যোগাযোগের বিষয়ে তথ্য পাওয়া গেছে। এই ইশতিয়াক আহমেদ তিনি এক নামে পরিচিত নন, কখনো সামি নামে, কখনো আবু বক্কর নামে, কিংবা কখনো আবু মোহাম্মদ নামে তিনি তার কাজ চালিয়ে গেছেন। এই যোগাযোগ কি শুধু ব্যক্তিগত? এই প্রশ্ন তো করতেই পারি, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো নেটওয়ার্ক? এখন সেই প্রশ্নেই তদন্ত চলছে, তদন্ত এগোচ্ছে। যদিও চিঠিতে সংগঠনটির নাম উল্লেখ করা হয়নি, কিন্তু অন্য একাধিক সূত্রে এবং গণমাধ্যমে সংবাদের মাধ্যমে সংগঠনটির নাম বলা হয়েছে তেহরিকি তালিবান পাকিস্তান, টিটিপি। পুলিশ সদর দপ্তরের চিঠিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তিরা জাতীয় সংসদ ভবন, মানে এই টিটিপির সদস্যরা জাতীয় সংসদ ভবন, বাংলাদেশ পুলিশ ও সেনাবাহিনীর সদস্য বা স্থাপনা, ধর্মীয় উপাসনালয়, বিনোদন কেন্দ্র, শাহবাগ চত্বর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় বোমা বিস্ফোরণ বা ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করে হামলার পরিকল্পনা করতে পারে বলে আশঙ্কা রয়েছে। পাশাপাশি বিভিন্ন বাহিনীর অস্ত্রাগারে হামলার পরিকল্পনাও তারা নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। সুপ্রিয় দর্শক, চিন্তা করুন, বিভিন্ন বাহিনীর অস্ত্রাগারে হামলা, মানে কত বড় ভয়াবহ এই নেটওয়ার্ক এবং তাদের প্রস্তুতি সম্পর্কে যদি সরকার বা সংশ্লিষ্টরা দ্রুততম সময়ে কোনো সিদ্ধান্তে পৌঁছতে না পারেন, এই আতঙ্ক পুরো দেশবাসীকে আসলে গ্রাস করবে। এই চিঠিতে বলা হয়েছে, দেশের সার্বিক নিরাপত্তার জন্য তারা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অত্যন্ত ইতিবাচক যে পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টির ভয়াবহতা অনুধাবন করতে পেরেছে। সন্দেহভাজন 2 পরিকল্পনাকারীর প্রোফাইলও এই চিঠির সঙ্গে সংযুক্ত করে দেওয়া হয়েছে। বলা হয়েছে, এদের একজনের বাড়ি সিলেটে এবং একজনের বাড়ি সাভারের ধামরাইয়ে। চিঠিটি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব স্পেশাল ব্রাঞ্চ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি, অ্যান্টি টেরোরিজম ইউনিট, হাইওয়ে পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, মহানগর পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং দেশের সব জেলার পুলিশ সুপার সহ বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। এই চিঠি পাওয়ার কথা স্বীকার করেছেন ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসি এই বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার মুন্সি শাহাবুদ্দিন। তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং জানিয়েছেন সিটিটিসির সাইবার ইন্টেলিজেন্স টিম বিষয়টি নিয়ে কাজ করছে এবং তিনি সকলকে আশ্বস্ত করেছেন, বলেছেন আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, আমরা কাজ করছি, ইনশাল্লাহ আমরা এটি মোকাবেলা করতে পারবো। জঙ্গি হামলার আশঙ্কা নিয়ে জানা গেছে টিটিপির একজন
প্রধান নিয়োগকারী হওয়ার অভিযোগে, মানে টিটিপির সদস্যদের নিয়োগ করতেন এবং তিনি প্রধান। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সংবাদটি, সুপ্রিয় দর্শক, খেয়াল করে দেখবেন যে কতটা ভেতরে পর্যন্ত তারা প্রবেশ করেছে। একজন মানে এমন একজন ব্যক্তি এই টিটিপির সদস্যদের নিয়োগ করেছেন, মানে শুনলে অবাক হতে হয়। তিনি কে? বাংলাদেশি তদন্তকারীদের সন্দেহের ভিত্তিতে বাংলাদেশ সামরিক কর্তৃপক্ষের হাতে গ্রেপ্তার হয়েছেন চট্টগ্রামের জহুরুল হক বিমানঘাটির প্রধান মসজিদের ইমাম আব্দুস শুকুর। কল্পনা করা যায়? অন্তত 6 মাস আগে টিটিপির মেধাবী কর্মীদের দ্বারা, বুঝুন অবস্থা, টিটিপির আবার মেধাবী কর্মীদের দ্বারা বাছাই করা এই ইমাম, মানে তারা কেমন খতরনাক, ভয়াবহ, তারা এই ইমামকে নিয়োগ দিয়েছে। এবং প্রায় 10 দিন আগে শুরু হওয়া যে অভিযানগুলো চলছে গত কয়েকদিন ধরে, তখনই এই আব্দুস শুকুর মানে এই ইমাম গ্রেফতার হয়েছে। চট্টগ্রামের জহুরুল হক বিমানঘাটিতে কর্মরত বাংলাদেশ বিমান বাহিনীর একজন ওয়ারেন্ট অফিসার, যিনি 2 মাস আগে বিনা অনুমতিতে অনুপস্থিত ছিলেন, অ্যাবসেন্ট উইদাউট লিভ, এর আগের কন্টেন্টই বলেছি, তাকে পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে তেহরিক ই তালিবান পাকিস্তানের মানে টিটিপির একটি গোপন আস্তানা থেকে গ্রেফতার করা হয়েছে। পাকিস্তানি সেনা কর্মকর্তা এবং গোয়েন্দা ও পুলিশ কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের মুখে ওই ওয়ারেন্ট অফিসারের দেওয়া তথ্যের সুবাদে কয়েক মাস ধরে চলা টিটিপির নিয়োগ কার্যক্রমের বিস্তারিত তথ্য জানা গেছে এবং অন্যান্য বিমান বাহিনীর কর্মকর্তাদের সাথে সংগঠনটির যোগসূত্রের বিষয়টিও প্রকাশ পেয়েছে। বলা হচ্ছে পাকিস্তানি কর্তৃপক্ষ একজন ওয়ারেন্ট অফিসারের মানে একজন জেসিও বা জুনিয়র কমিশন অফিসার তার কার্যকলাপ সম্পর্কে বাংলাদেশি কর্মকর্তাদের জানিয়েছেন এবং এই জানানোর পর বিএএফ সদস্যদের মধ্যে টিটিপি নেটওয়ার্ক সম্পর্কিত তথ্য ছড়িয়ে পড়েছে, সবকিছু প্রকাশ পেতে শুরু করেছে। এর ফলে টিটিপি কর্তৃক ইতিমধ্যেই নিয়োগপ্রাপ্ত আরো অন্তত 6 জন ওয়ারেন্ট অফিসার তুরস্ক, পাকিস্তান, নিউজিল্যান্ড এবং পর্তুগালে পালিয়ে গেছেন বলে অভিযোগ করা হচ্ছে। বিএএফ গোয়েন্দা শাখার 3টি বিমান ঘাঁটি এবং অন্যান্য স্থাপনায় চালানো অভিযান সম্পর্কে এর আগের কন্টেন্টে আমরা বলেছি। এই যে অভিযান চালানো হয়েছে সেই অভিযান সম্পর্কে অবগত বাংলাদেশি কর্মকর্তারা বলেছেন নিরাপত্তাজনিত কারণে কর্মকর্তারা যার পরিচয় প্রকাশ করতে চাননি সেই ওয়ারেন্ট অফিসার সম্ভবত ছুটি না নিয়ে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে যাওয়ার আগেই টিটিপি কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন, মানে যাকে ধরা হয়েছে, যাকে তাদের কাস্টডিতে এখন নেওয়া হয়েছে। নির্ভরযোগ্য সূত্র জানায় এই অভিযান ও তার পরবর্তী গ্রেপ্তারগুলো সম্ভবত অন্য একটি দেশের কর্তৃপক্ষের একটি পদক্ষেপের ফল, অন্য একটি দেশের কর্তৃপক্ষের একটি পদক্ষেপের ফল। এই দেশটি কোনটি বুঝে নিতে হবে। যারা বাংলাদেশের কক্সবাজার জেলার উখিয়ায় টিটিপির জন্য একটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করতে চেয়েছিল। বাংলাদেশ বিমান বাহিনীর অভ্যন্তরে পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী সংগঠন তেহরিক ই তালিবান পাকিস্তান টিটিপির অনুপ্রবেশ এবং সম্ভাব্য নাশকতার আশঙ্কায় দেশব্যাপী সর্বোচ্চ নিরাপত্তা সতর্কতা বা রেড অ্যালার্ট জারি করা যে হলো, এই রেড অ্যালার্টের পাশাপাশি দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারের পাশাপাশি বিমান বাহিনীর অভ্যন্তরে শুরু হয়েছে সাঁড়াশি কাউন্টার ইন্টেলিজেন্স অভিযান, মানে সতর্ক করা হয়েছে, কাউন্টার ইন্টেলিজেন্স অভিযানও চলছে। এর আগের কন্টেন্টেই জানিয়েছিলাম ঢাকা, চট্টগ্রাম ও যশোরের বিমান ঘাঁটিগুলোতে বিশেষ অভিযান চালানো হয়েছে। অভিযানে টিটিপির সঙ্গে যোগাযোগের অভিযোগে দুই কর্মকর্তাকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য অন্তত 10 জন এয়ারম্যানকে হেফাজতে নেওয়া হয়েছে। তারা কে কোথায় কাজে নিযুক্ত ছিলেন সেটাও জানিয়েছে সেই কন্টেন্টে। তদন্ত সংশ্লিষ্টরা এখন আশঙ্কা করছেন কক্সবাজার ইউনিট, চট্টগ্রামের 25তম স্কোয়াড্রন এবং যশোরের 18তম স্কোয়াড্রনের বেশ কিছু সদস্য এই উগ্রবাদী নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থাকতে পারেন। এখন প্রতিরক্ষা ও নিরাপত্তা সংস্থাগুলো অভ্যন্তরীণ নিরাপত্তা পর্যালোচনা আরো জোরদার করেছে। একই ধরনের কোনো যোগাযোগ সেনাবাহিনী বা নৌবাহিনীর সদস্যদের মধ্যেও রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতে উগ্রবাদী সংগঠনের এই তৎপরতা দেশের সার্বিক নিরাপত্তার জন্য উচ্চ ঝুঁকিপূর্ণ। বিশেষ করে সামরিক বাহিনীর সদস্যদের সোর্স হিসেবে ব্যবহারের অভিযোগটি জাতীয় নিরাপত্তার ভিত্তিকে প্রশ্নবিদ্ধ করেছে। জানা গেছে বাংলাদেশ বিমান বাহিনীর নিজস্ব গোয়েন্দা শাখা সতর্ক অবস্থায় রয়েছে। ঢাকার বিমান ঘাঁটিগুলোতে নজরদারি আরো বাড়ানো হয়েছে। কিন্তু জনমনে যে উদ্বেগ তৈরি হয়েছে তা কি এতে কমবে বলে মনে করেন? কারণ এমন একটি বাহিনীতে উগ্রবাদী নেটওয়ার্ক জায়গা করলো কিভাবে, এবং আশঙ্কা করা হচ্ছে সেনাবাহিনীতে আছে কিনা, নৌবাহিনীতে আছে কিনা। এই কারণেই প্রশ্ন উঠছে, এটা কি শুধু হামলার ঝুঁকি?
জাতীয় নিরাপত্তার জন্য কি এটা গভীর সংকেত নয়, নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো অজানা পরিকল্পনা? বিমান বাহিনী থেকে শুরু করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনা সবকিছু যখন একই আলোচনায় আসে, মানে হামলার হুমকির মুখে থাকে তখন বিষয়টিকে আর হালকাভাবে নেওয়ার সুযোগ থাকে না। কেবলই মনে শঙ্কা জাগে, বাংলাদেশ কি বড় কোনো নিরাপত্তা পরীক্ষার মুখে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আজকের যে কন্টেন্টটি তৈরি করছি এবং যে বিষয়গুলো বলছি, অন্তঃস্থল থেকে আমি প্রাণান্তর চেষ্টা করেছি যে এই বিষয়ে কোনো কথা না বলার জন্য, কিন্তু বিষয়টি এতটা ওপেন সিক্রেট হয়ে গেছে এবং দেশের সকল পত্রপত্রিকা এটা নিয়ে রিপোর্ট করেছে। বাংলাদেশ পুলিশ রেড অ্যালার্ট জারি করেছে। কাজেই নাগরিক হিসেবে এই বিষয়ে এখন কথা না বলে কোনো উপায় নেই। অথচ বিষয়টি এতটা সেন্সিটিভ এবং আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, দেশের অর্থনীতি এবং এই মুহূর্তে সরকারের যে বিপদ আপদ বালা মুসিবত রয়েছে, এগুলোর উপর রীতিমতো একটি গজব। আমরা যদি সচেতন না হই এবং সরকার যদি কঠোর না হয়, তাহলে এই যে এখন একটা দুর্বল সরকার, এখন একটি গান্ধীবাদী সরকার, এখন বলতে গেলে কেউ কেউ বলছে যে এটা প্রো আমেরিকান একটি সরকার, আমেরিকান ডিপ স্টেটের একটা এক্সটেন্ডেড ভার্সন, ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা এক্সটেন্ডেড ভার্সন সরকার, যেখানে ইউনূস জমানার মতো সব কিছু চলছে, মব চলছে, দুর্নীতি চলছে, অনিয়ম চলছে, সরকারের কোনো একটা জায়গাতে কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে। এখন পর্যন্ত আমরা সেই বিষয়গুলো গত 2 মাসে দেখতে পাইনি। ঠিক এই অবস্থাতে বাংলাদেশে ভয়ঙ্কর জঙ্গি হামলা হতে পারে এবং যে সকল খুব গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে, জাতীয় সংসদের মতো গুরুত্বপূর্ণ স্থাপনা, এই সমস্ত এলাকাতে জঙ্গিরা হামলা চালাতে পারে। এই ব্যাপারে পুলিশ রেড অ্যালার্ট জারি করেছে, যা বাংলাদেশে ইতিপূর্বে কখনো হয়নি। আমাদের দেশে বহুবার জঙ্গি হামলার ঘটনা ঘটেছে এবং এটা নিয়ে সাবেক সরকার, মানে শেখ হাসিনার সরকার যেভাবে তৎপর ছিল জঙ্গি দমনে, আবার একইভাবে এই জঙ্গি নিয়ে বহু নাটক করেছে। অনেক নিরপরাধ মানুষকে জঙ্গি তকমা দিয়ে তারা গ্রেপ্তার করেছে এবং জামাত সহ অন্যান্য ইসলামী সংগঠন নিরপরাধ লোকদেরকে কেবলই মাত্র রাজনৈতিক কারণে জঙ্গি তকমা দিয়ে জুলুম নির্যাতন করেছে। এটা যেমন সত্য, তার সঙ্গে সঙ্গে সেই সরকারের সফলতা ছিল যে তারা একেবারে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সত্যিকার অর্থে বহু সংখ্যক জঙ্গিকে তারা গ্রেপ্তার করেছিল এবং শেখ হাসিনার জমানায় মোটামুটি জঙ্গি তৎপরতা অনেকটা নিয়ন্ত্রিত ছিল, কিন্তু জেলখানাগুলো জঙ্গিতে ভরপুর ছিল। শেখ হাসিনার পতনের পর যেভাবে জেলের দরজা খুলে যায়, সব মানুষ যেভাবে জেল থেকে বের হয়ে আসে, তার মধ্যে জঙ্গিরাও বের হয়ে আসে। আর যারা বের হয়ে এসছে তারা এই বর্তমান জমানাটিকে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানাটিকে একটি, যাকে বলা হয় উর্বর, জঙ্গিবাদের একটা উর্বর ভূমি এবং এটি একটি বসন্তকাল হিসেবে তারা গ্রহণ করেছে। এই বিষয় নিয়ে ইন ডিটেলস বলবো, তার আগে জঙ্গিবাদের ইতিহাস সম্পর্কে আপনাদেরকে একটু বলি। আমাদের দেশের বহু মানুষ একটা সময় প্যালেস্টাইনে তারা গিয়েছিল যুদ্ধ করার জন্য 80-র দশকে এরশাদ জমানাতে, এবং তখন সরকার প্রমোট করত ফিলিস্তিনি ভাইদের সাথে একাত্মতা ঘোষণা করে সেই ইয়াসির আরাফাতের যে পিএলও, সেই পিএলওতে যোগদান করার জন্য বাংলাদেশের বহু যুবক সামরিক কর্মকর্তা, সাবেক সামরিক কর্মকর্তা কর্মচারী তারা গিয়েছেন। এরা অনেকে নিহত হয়েছেন এবং অনেকে সামরিক ট্রেনিং নিয়ে বাংলাদেশে ফিরে এসেছেন। এগুলো একটা। আরেকটি গ্রুপ হলো আমাদের বাংলাদেশের একটা বিরাট সংখ্যক লোক আফগানিস্তানে যুদ্ধ করতে গিয়েছে। তারা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করেছে, তারপরে তারা আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করেছে। মানে সবসময় তারা তালেবানদের পক্ষে, আইএসের পক্ষে, আইএসের আগে আল কায়দার পক্ষে ওখানে তারা যুদ্ধ করেছে এবং এটার একটা বিস্তৃত নেটওয়ার্ক গড়ে উঠেছে। এবং আপনারা জানেন যে যুদ্ধ এমন একটা রোগ, কোনো একটা মানুষ যখন যুদ্ধ করতে অভ্যস্ত হয়ে যায় তখন তার জীবন মরণ আর কোনো চিন্তা থাকে না এবং তার শুধু বারবার যুদ্ধ করতে ইচ্ছা করে। কসাই যেভাবে মানুষ কাটে, সেইভাবে যারা সন্ত্রাসী, যারা যুদ্ধবাজ, যারা মানুষ হত্যাকারী, তাদের কাছে এই কাজগুলো অনেকটা ভাত মাছের মতো মনে হয়। এই যে র্যাবের যারা গুলি করত, ক্রসফায়ার দিত, কিংবা ধরুন পুলিশের যে সকল লোক, ওই যে ওসি প্রদীপ কয়েকশো খুন করেছে, এরা এরকম একটা বিকৃত মন মানসিকতার মধ্যে পৌঁছে গিয়েছিল যে খুব কাছে থেকে তারা গুলি করত এবং গুলি করার পর রক্ত ছিটকে এসে গরম রক্ত তাদের শরীরে লাগতো, এটা তাদের খুব ভালো লাগতো।
এরপর যখন কাউকে গুলি করা হবে সে যখন অসহায়ভাবে কাঁদতো, প্রাণ ভিক্ষা চাইতো, তার এই অসহায়ত্ব এবং তার যে আর্তচিৎকার এটা তাদের খুব ভালো লাগতো। যখন কেউ প্রাণভয়ে দৌড়াতো, পালাও, সিনেমা নাটকের মতো সে পালাতে থাকতো আর পিছন দিক থেকে গুলি করতো এবং অট্ট হাসিতে এই সমস্ত খুনিরা যাকে বলা হয় ফেটে পড়তো। যুদ্ধের ময়দানে এরকম একটা মানসিক বিকৃতি ঘটে সৈনিকদের, খুন, ধর্ষণ, লুটপাট, অন্যের সম্পদ হরণ। এগুলোর মধ্যে একটা জৈবিক যে জিনিস তাদের মধ্যে আছে, এই কাজগুলো করার জন্য যারা একবার এই কাজগুলো করেছে তারা যুদ্ধের জন্য পাগল হয়ে যায়। যুদ্ধের গনিমত সংগ্রহ করা, কোনো একটা এলাকাতে অশান্তির সৃষ্টি করা, সেখানে ধর্ষণ করা, নারী ধর্ষণ করা, বাড়ি লুটপাট করা, অন্যের ঘরে ঢুকে যা ইচ্ছা তাই নিয়ে যাওয়া, এই যে একটা অপরাধী মন, এটা যুদ্ধরত বাহিনীগুলো আজকের দিনেও করছে। এই আমেরিকান সৈন্য বলেন, তারপরে ইসরায়েলি সৈন্য বলেন, এদের সবার বিরুদ্ধে এই মধ্যযুগের সৈন্যরা যে ধরনের অপকর্ম করেছে ঠিক একই অভিযোগ আছে। তো যেটা বলছিলাম যে এইভাবে বিভিন্ন লোক তারা যুদ্ধ, যেমন এখন কিন্তু রাশিয়াতে বাংলাদেশ থেকে শত শত নয় হাজার হাজার মানুষ গিয়ে কেউ রাশিয়ার পক্ষে ভাড়া খাটছে, যুদ্ধ করছে, অনেকে বাধ্য করা হচ্ছে, অনেকে এই আদম পাচার গ্রুপের চক্রে গিয়ে ওখানে গিয়ে তারা বাধ্য হচ্ছে, আবার অনেকে স্বেচ্ছায় কিন্তু যুদ্ধ করতে যাচ্ছে, বলছে যে $৫,০০০ বেতন দেবে রাশিয়ার পক্ষে যুদ্ধ করলে। বাংলাদেশকে যাচ্ছে এবং বিশ্বের বিভিন্ন জায়গাতে, ইউরোপে যারা ঢোকার জন্য বিভিন্ন ক্যাম্পে আছে, হাজার হাজার বাঙালি আছে, তাদেরকে এখানে টোপ ফেলে এই যুদ্ধ করতে নিয়ে যাওয়া হচ্ছে। এবং এই লোকগুলো যখন বাংলাদেশে ফেরত আসে এবং তাদের সঙ্গে যখন এরকম ধর্মযুক্ত হয়, আলটিমেটলি একটা যাকে বলা বাফার, যাকে বলা হয় বাফার যে জঙ্গি গ্রুপ, জঙ্গি সিন্ডিকেট, এটা গড়ে ওঠে এবং এটা বাংলাদেশে আছে, বিভিন্ন নামে আছে। আর যে কোনো জঙ্গিবাদকে যদি আপনি প্রমোট করতে হয় তাহলে একটা আদর্শ লাগে। ধর্মীয় যে মৌলবাদ, এটা হলো সবচেয়ে মানে সহজ একটা বিষয়। স্রষ্টার নামে, বেহেশতের নামে, একটা নীতি এবং আদর্শ প্রতিষ্ঠার নামে মানে এই যাকে বলা হয় জঙ্গিবাদকে, উগ্রবাদকে যত সহজে মানে বিস্তার ঘটানো যায়, এটা অন্যভাবে সম্ভব নয়। ফার্স্ট হলো ধর্ম, সেকেন্ড হলো যে কোনো একটা আদর্শ, যে কোনো একটা বিশ্বাস, যেমন মাওবাদী, যেমন নকশালবাদী। তো এরা ওই যেমন তামিল টাইগার, তো এরকম আছে, তারা একটা আদর্শ মেনটেন করে, তার সঙ্গে সঙ্গে যত আদর্শ সারা দুনিয়াতে, সেটা ইহুদিদের মধ্যে আছে, খ্রিস্টানদের মধ্যে আছে, হিন্দুদের মধ্যে আছে, মুসলমানদের মধ্যে আছে, ধর্মীয় উগ্রবাদ। তো কাজেই আমাদের এই যে 18 কোটি জনগণের মধ্যে এটা থাকাই স্বাভাবিক, সরকারকে এই ব্যাপারে খুবই সতর্ক হতে হবে। তো যেটা বলছিলাম যে বিএনপি জমানাতে অর্থাৎ 2001 থেকে 2006 পর্যন্ত এই জঙ্গিবাদটা এমনভাবে বেড়ে গেল, সরকার আসলে তখন যারা ছিলেন এরা বেশিরভাগই তখন লুটপাটে ব্যস্ত ছিলেন, এটা বিরাট অংশ। আর ঠিক ওইরকম ধরেন লুৎফুজ্জামান বাবরের কথাই বলি। এখন লুৎফুজ্জামান বাবর কি করে তার যে লেখাপড়া, হাউ ইট ইজ পসিবল যে তার মতো একটা লোক সন্ত্রাসবাদ সম্পর্কে 10 মিনিট বলতে পারবে, বা এই টোটাল জিনিসটা যে হাউ মানে টেরোরিজম অ্যাক্ট এবং টেরোরিজমের সঙ্গে ক্রিমিনোলজির কী সম্পর্ক, ক্রিমিনোলজির সঙ্গে ম্যাকিয়াভেলির কী সম্পর্ক, এই জিনিস এখনও লুৎফুর রহমান মানে লুৎফুজ্জামান বাবর বলতে পারবেন না, টিল নাও এখনও বলতে পারবেন না, 2 মিনিট বলতে পারবেন না, জানেনই না। অথচ এমন একটা মন্ত্রণালয় তিনি চালিয়েছেন। ফলে তিনি উই আর লুকিং ফর শত্রুস, তারেক রহমান সাহেবকে খুশি করা, হাওয়া ভবনকে খুশি করা, এর মধ্যে তার ওই সীমাবদ্ধ ছিল কর্মকাণ্ড। ফলে কি হলো, সারা বাংলাদেশে এই বাংলা ভাই, তারপরে শেষে অন্যান্য যে সকল লোকজন তারা যে রাজত্ব গড়ে তুললো, এর ফলে সারাটা দেশ একসঙ্গে সেই জঙ্গি হামলা হলো। এবং সেই যে জঙ্গিবাদ, সেই জঙ্গিবাদটা পাইকারি হারে এখন বেড়ে গেছে। এবং এই জঙ্গিগুলোর সাথে তালেবানদের সম্পর্ক আছে, মানে আফগানিস্তানের এই জঙ্গিবাদের সঙ্গে মিডল ইস্টের যে আইএস, এখন ওখানে আইএস নাই, কিন্তু বাংলাদেশে আইএসের অস্তিত্ব রয়েছে। এদের সঙ্গে ভারতের অনেক জঙ্গি গ্রুপের রিলেশন আছে, এদের সঙ্গে পাকিস্তানের অনেক জঙ্গি গ্রুপের রিলেশন আছে। কিন্তু রিসেন্টলি যে সমস্যাটা হয়ে গেছে সেটা হলো পাকিস্তানে যে অনেকগুলো জঙ্গি গ্রুপ আছে, যেমন ওয়াজিরিস্তান আছে, সিন্ধুতে আছে, তারপরে শেষে বালুচে আছে। তো এক একটা জঙ্গি গ্রুপ এক এক রকম তাদের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে তারা সেখানে কাজ করে। কিন্তু এর মধ্যে সবচেয়ে যেটা হলো তেহরিকে তালেবান পাকিস্তান, টিটিপি। তো তেহরিকে তালেবান পাকিস্তান এটা হলো তারা ওয়াজিরিস্তান নামক যে জায়গাটি আছে বা তাদের প্রদেশ আছে,
আফগানিস্তান লাগোয়া এই এলাকাতে তারা আফগানিস্তানের মতো তালেবানের মতো একটা শাসন তারা প্রতিষ্ঠা করতে চায় এবং এই কাজে আফগানিস্তানের তালেবান শাসক যারা আছে তারা পুরো অস্ত্র দিয়ে লজিস্টিক সাপোর্ট দিয়ে তাদেরকে করছে এবং এই ঘটনা নিয়ে আফগানিস্তানের সাথে বেশ কয়েকবার কিন্তু পাকিস্তানের যুদ্ধ হয়েছে, এমনকি বিমান হামলা পর্যন্ত করেছে এই টিটিপি নিয়ে। পাকিস্তান গোয়েন্দা সংস্থা জানিয়েছে যে পাকিস্তানে সাম্প্রতিক সময় তারা যে কমব্যাট অপারেশন চালিয়েছে টিটিপির বিরুদ্ধে, সেখানে কয়েকশো বাঙালি বা বাংলাদেশি ধরা পড়েছে যারা ওই টিটিপির হয়ে যুদ্ধ করছে পাকিস্তান আর্মির বিরুদ্ধে। এই গেল এক। রিসেন্টলি যে ঘটনা সেটা হলো যে বাংলাদেশে ভিতরে আমাদের এই দেশে এই টিটিপির তৎপরতা চলছে এবং বিভিন্ন বাহিনীতে এই টিটিপির যারা সদস্য তারা নানা রকম ভয়ঙ্কর তৎপরতা চালাচ্ছে। এটা পাকিস্তানের গোয়েন্দা সংস্থা বাংলাদেশকে সরকারকে জানিয়েছে এবং তার প্রেক্ষিতে বিভিন্ন বাহিনীগুলোতে সব খবর তো আমরা রাখি না, বলাও সম্ভব না, আর বলা উচিতও নয়। ব্যাপক রকম উত্তেজনা চলছে এই বিষয়টা নিয়ে এবং ইতিমধ্যে যে খবরগুলো আসছে যে এখানে বেশ কয়েকটি বাহিনীতে শনাক্ত করা হয়েছে, অনেকে নজরদারিতে রাখা হয়েছে, অনেকে বিচার করা হয়েছে, অনেকে গ্রেপ্তার করা হয়েছে। আর যদি কোনো একটা বাহিনীর মধ্যে বা সরকারি অফিসের মধ্যে বা আদালতে এই জিনিসগুলো থাকে, তার বাইরে সিভিল সোসাইটিতে যারা আছে তারা তো বসে থাকবে না, তারা প্রতিশোধ নেবে যে আমাদের লোককে কেন ধরেছ। এবং এটাই স্বাভাবিক। আপনি ধরেন একটা সময় সেই পিএলও লোক তারা প্লেন হাইজ্যাক করে ফেললো, তো যখন টিটিপির একজন লোক ধরেন কোনো একটা থানার কর্মকর্তা আছেন বা কোনো একটা টিএনও আছেন বা ধরুন আর্মিতে আছে বা বিমান বাহিনীতে আছে, এখন তাদেরকে যখন সরকার শনাক্ত করে ফেলছে, ধরে ফেলছে, তো ওই ক্ষেত্রে সরকারকে চাপে ফেলার জন্য, রাষ্ট্রকে চাপে ফেলার জন্য বাইরে এই যে জনারণ্যে যারা আছে তারা কি করবে, তারা সেই তৎপরতা চালাবে। সেই তৎপরতা ভয়ঙ্কর তৎপরতা, এবং সেটা কত ভয়ঙ্কর হতে পারে আপনারা জানেন যে ওই যে মুম্বাই হামলা হয়েছিল, জঘন্য। তারপরে ওই যে হোটেল, যে সবচেয়ে ভালো যে হোটেলটাতে ভারতের যে তারা আক্রমণ চালিয়েছিল, মানে খুবই নির্মম, নিষ্ঠুর। এটা মানে কল্পনাই করা যায় না তারা কি করতে পারে। পাকিস্তানকে তছনছ করে ছেড়ে দিয়েছে এই জঙ্গিবাদ। তা আমাদের দেশে যেহেতু এখন একটা দুর্বল অবস্থা চলছে এবং যখনই কোনো একটা বিদেশি শক্তির অবস্থা খুব বেশি হয় তখন এই ধরনের তৎপরতা বেশি চলে। তো এই কারণে পুলিশ এবং অন্যান্য যে বাহিনী তারা এখন রেড অ্যালার্ট জারি করেছে। বিষয়টি খুবই গুরুতর এবং সরকারের জন্য এটি এই মুহূর্তে একটা শাকের উপর মানে মাথার মানে কি যেন বোঝার উপর শাকের আরটি। এমনি সরকার নাস্তানাবুদ, হাজার রকম সমস্যা সরকারকে যাকে বলে কুড়ে কুড়ে খাচ্ছে, তার উপর যদি আবার এই মুহূর্তে কোনো সন্ত্রাসী আক্রমণ ঘটে, পুলিশ যে আশঙ্কা করছে সেই ঘটনা ঘটে, বা পাকিস্তান কূটনৈতিক চ্যানেলে বা গোয়েন্দা চ্যানেলে যে সকল তথ্য দিয়েছে সেটা নিয়ে যদি একটা সমস্যার সৃষ্টি হয়, বিশ্বাস করেন আমরা এটা ধারণ করতে পারবো না, রাষ্ট্র এটা এই মুহূর্তে ধারণ করতে পারবে না। সতর্ক হন যার যার অবস্থান থেকে। কোনো তৎপরতা থাকলে আপনার নজরে এলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানান, রাষ্ট্রকে সহযোগিতা করুন, স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে থাকুন। মহান আল্লাহ আমাদের এই দেশটার প্রতি রহমত বরকত নাজিল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।